গ্রাসরুট এডুকেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার ওয়েলকাম। আমরা যেমন প্রত্যেক বৃহস্পতিবার একটা করে ক্লাস করছি, আজকেও সেম আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে সেই ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা আমরা একটু ধীরে সুস্থে অঙ্কগুলোকে দেখব এবং সেগুলোকে অ্যাপ্রোচ করব। তোমাদের যেমন প্রত্যেক দিন করো, তোমরা অঙ্কগুলো দেখে নিজেরা শেষ করার চেষ্টা করো আগে, দেন তারপরে যেভাবে করছি সেটা দেখতে পারো, কিংবা তোমাদের যদি আরও ভালো কিছু প্রসেস জানা থাকে তোমরা সেটাতেও করতে পারো। অঙ্ক শুধু শর্ট প্রসেসের পেছনে ছুটে লাভ নেই, জাস্ট সলভ করাটা হচ্ছে মেন তোমাদের দরকার। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আজকের প্রথম কোয়েশ্চেন কি আছে। এই টাইপের কোয়েশ্চেন তোমাদের প্রচুর কিন্তু পরীক্ষায় এসছে। কীরকম বলছে, এ থিপ ইজ স্পটেড বাই এ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 480 মিটার। তার মানে কি দেখা গেল জিনিসটা, যে আলটিমেটলি আমাদের এখানে যদি পুলিশম্যান থাকে তার থেকে 480 মিটার দূরে, অর্থাৎ এখানে পুলিশম্যান আছে আর চোর পুলিশম্যানকে 480 মিটার দূরে দেখতে পেল, রাইট। তারপরে কি বলেছে, ওয়েন দ্য পুলিশম্যান স্টার্ট চেজ দ্য থিপ অলসো স্টার্টস রানিং। তার মানে থিপও কি করছে, এখান থেকে ছুটছে, এবং পুলিশম্যানও কি করছে, এখান থেকে ছুটলো, এবং একটা পয়েন্টে গিয়ে তারা কি করলো, একে অপরকে ধরে ফেললো। এবার তোমাকে জানতে চেয়েছে যে স্পিড অফ দ্য থিপ ইজ 19 কিলোমিটার পার আওয়ার। তাহলে থিপের স্পিডটা কত বলেছে, 19 কিলোমিটার পার আওয়ার। তার সাথে বলেছে পুলিশম্যানের বলে দিয়েছে কত, পুলিশম্যানের বলে দিয়েছে 23 কিলোমিটার পার আওয়ার। এটা আমাকে বলে দিয়েছে। জানতে চেয়েছে যে দেন হাউ ফার উড বি দ্য থিপ হ্যাভ টু রান বিফোর হি ইজ ওভারটেকেন। মানে কি, মানে যে চোর যে আছে সে নিশ্চয়ই এই ডিস্টেন্সটা ছুটবে, তারপরে গিয়েই পুলিশ তাকে ধরে নেবে। তাহলে জানতে চেয়েছে এই ডিস্টেন্সটার ভ্যালু কত, রাইট। এই ডিস্টেন্সটা তোমাকে জানতে চেয়েছে, তোমাকে কিন্তু এটা জানতে চাইনি যে পুলিশ কত দূর বাদে ছুটবে বা পুলিশ কত দূর গিয়ে ধরবে। তোমাকে জানতে চেয়েছে চোর কত দূর গিয়ে পুলিশের হাতে ধরা পড়বে। এই অঙ্কটাকে আমরা আগে যেভাবে নর্মাল মেথডটা জেনে নিই, দেন আমরা এই অঙ্ককে দেখে কিভাবে অ্যান্সার করা যায় সেটাও কিন্তু আমরা দেখে নেব, রাইট। তাহলে সবার প্রথমে ভালো করে খেয়াল করে দেখো, চোর এবং পুলিশের কি বলা আছে, আমায় স্পিডের বলা আছে দুটোই। তাহলে স্পিড যখন দুটোই বলা আছে, আমি কি করলাম, পুলিশ এবং চোরের স্পিডের আমরা একটা রেশিও নিয়ে নিলাম। তাহলে পুলিশের স্পিড কত, 23, চোরের স্পিড কত, 19। তাই দুজনের রেশিও কত হয়ে গেল স্পিডের, 23 আর 19 লিখে দিলাম। এবার দুজনের মধ্যে গ্যাপটা কত, অর্থাৎ স্পিড পুলিশের বেশি বলেই তো পুলিশ তাকে ধরতে পারবে। তাহলে পুলিশের স্পিড বেশি কত, 4 ইউনিট বেশি। তাহলে এই 4 ইউনিট যখন বেশি, এই 4 ইউনিটটারই ভ্যালু এখানে বলে দেওয়া আছে 480। তার মানে কি, যে এই 4 ইউনিট করে যদি জোরে ছোটে, নিশ্চয়ই একটা টাইমের পরে গিয়ে এই 480 মিটারটা সে কভার করতে পারবে। তাহলে 4 ইউনিটের ভ্যালু যদি তোমায় 180 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু নিশ্চয়ই 120 হয়ে যাবে। 1 ইউনিটের ভ্যালু 120 হয়ে যাবে। কারণ কেউ যদি এরমভাবেও করতে চাও যে স্পিড রেশিও এটা টাইম রেশিও, সেই উল্টে নাও 19, 23 একই ব্যাপার হয়ে যাবে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে 1 ইউনিটের ভ্যালু 120। জানতে চেয়েছে চোর কতটা ছুটবে, তার মানে চোর 120 এই 19 দিয়ে গুণ হয়ে যাবে। কেন, কারণ 1 ইউনিটের ভ্যালু যদি 120 হয়, তাহলে এই 19 ইউনিট বাদে, অর্থাৎ চোর যদি এখান থেকে ছোটা শুরু করে, 19 ইউনিট যদি এটা ছোটে আর এ যদি 23 ইউনিট করে ছোটে, তবেই গিয়ে নিশ্চয়ই 4 ইউনিটটা কভার করে নিয়ে পুলিশ চোরকে ধরতে পারবে। তাহলে কি করলাম আমরা, যে এখানে 23 এবং 19 দুটো রেশিও বার করে নিলাম, সেখান থেকে 4 ইউনিটের ভ্যালুটা 480 সমান করলাম, 1 ইউনিটের ভ্যালুটা 120। তাহলে আমাদের জানতে চেয়েছে চোর কতটা ছুটবে। তাহলে 19কে আমরা কি করব, 120 দিয়ে গুণ করে দেবো। গুণ করলে কত হয়, 19 দিয়ে গুণ করলে এখানে 0, 19 190, 190 আর 38 কত হয়ে যায়, 280 মিটার। তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার প্রথম প্রশ্নের অ্যান্সার। কত পেলাম, 2280 মিটার। যদি কোয়েশ্চেনটা এভাবে দিত যে পুলিশ কতক্ষণ বাদে ছুটবে, মানে পুলিশ কতটা দূরত্ব ক্রস করবে, সেটাতে আমরা কি করতাম, কিচ্ছু নয়, 120কে আমরা 23 দিয়ে গুণ করে দিতাম, সেটাতে আমাদের পুলিশ কতটা ছুটতো সেটার উত্তর আমরা পেয়ে যেতাম। ক্লিয়ার হলো আশা করি কোয়েশ্চেনটা। যেভাবে আমরা নর্মাল
ওয়েতে করি সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা এটার সাথেও শিখে নেব যে কিভাবে আমরা দেখেও অ্যান্সার করতে পারতাম যদি না আমরা কোনো রকম পেন খাতা ইউজও করতাম, তাও কি করে অ্যান্সার করব। খেয়াল করে দেখো, এটা হচ্ছে কনসেপ্টের ওপর কি, যে একটা জিনিস তোমাকে বার করতে দিয়েছে কি চোর কতটা ছুটবে, রাইট? তাহলে চোর যেটা ছুটবে সেটা ডেফিনেটলি এই স্পিড নিয়েই ছুটবে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। তাহলে চোর যতটা ছুটবে সেটা ডেফিনেটলি 19-এর কোনো একটা মাল্টিপল হবে কি না? আশা করি ক্লিয়ার করতে পারলাম। চোর যতটা ডিস্টেন্স ছুটবে সেটা ডেফিনেটলি একটা মাল্টিপলে ছুটবে 19-এর। তাহলে খেয়াল করে দেখো যে এখানে কোন সংখ্যাটা 19-এর মাল্টিপলে আছে। দেখো 19 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে কিনা, 19-একে 19, 1 8, এটা ভাগ যাচ্ছে না, তাই এই অপশানটা উত্তর হবে না। তারপরে এই অপশানটায় চলে আসি, 19 দিয়ে ভাগ করলাম, 19-একে 19, 3 9 পড়ে থাকে, যেটাও ভাগ সম্ভব নয়, তাই এটাও উত্তর নয়। নেক্সট হচ্ছে 19 দিয়ে এটাকে ভাগ করো, 2 9 পড়ে থাকে, তাহলে এটাও উত্তর হবে না। উত্তর হবে কোনটা আমাদের? এটা, কারণ একমাত্র সংখ্যা যেটা 19 দিয়ে ভাগ যায়। সুতরাং দেখেও আমরা এটার উত্তর করতে পারলাম। কি কনসেপ্টে? যে আমরা দেখলাম যে 19 কিলোমিটার পার আওয়ার চোর ছুটছে, মানে ওটাই তার স্পিডের মাল্টিপলে সে ছুটবে। কারণ যদি আমায় টোটাল ডিস্টেন্স জানতে চাইতো হয়তো আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারতাম না। কেন? কারণ হচ্ছে এখানে একটা 480 মিটারের গল্প চলে আসছে, কিন্তু যেহেতু আমাকে অনলি এই ডিস্টেন্সটা চেয়েছে, তাই এই ডিস্টেন্সটার কোনো হাত নেই, তাই জন্য আমরা এটাকে শুধু 19-এর মাল্টিপলে দেখেও আমরা উত্তর করতে পারি। তাহলে এতটা করার কোনো দরকার নেই, জাস্ট আমরা অপশান চেক করলাম, অপশান চেক দিয়ে আমাদের উত্তর বেরিয়ে চলে এলো। আশা করি খুব ক্লিয়ার হলো যে একটা অঙ্ককে দেখেও তুমি কিভাবে তার উত্তর করতে পারো। চলো আমরা দ্বিতীয় অঙ্কের দিকে এগিয়ে গেলাম। কি আছে? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিটস অফ দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 15 18 24 leaves a remainder 8 in each case and is also divisible by 13? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু এখানে এটা জানতে চাইনি যে তোমায় কোন সংখ্যাটা জানতে চাইনি, তাহলে কিন্তু আমরা অপশন দেখে উত্তর করতে পারতাম। কিন্তু তোমায় জানতে চেয়েছে যে সংখ্যাটা এদের দ্বারা কন্ডিশনটা ম্যাচ করবে সেই সংখ্যাটার ডিজিটগুলো সাম কত, এটা তোমায় কোয়েশ্চেন দিয়েছে। তাহলে সবার প্রথম আমাকে খুঁজতে হবে যে কোন সংখ্যা এদের দ্বারা ভাগ যায়। তাহলে কি করব? সবার প্রথম দেখো 15 আছে, তার সাথে আছে 18 আর আছে হচ্ছে 24, এই তিনটেকে আমি কি করব? এলসিএম করে নেব। তাহলে তিনটের যদি এলসিএম করি, দেখো 3 দিয়ে করলাম কত আসে? 5 6, এখানে আসে 8, আরেকবার 2 দিয়ে করতে পারি, এখানে 5, এখানে 3, এখানে 4। তাহলে আলটিমেটলি এলসিএমটা কত পেলাম? এলসিএমটা পেলাম কত? 3 আর 2 5, 5 5 25, 3 75, 75 ইন্টু 4, এই সরি 3 4 12 5 60, 60 আর 6 কত হয়? 336, মানে 360 পেলাম। আশা করি কোনো অসুবিধা নেই, 360 পেয়ে গেলাম। তাহলে 360 যখন পেলাম সেটা হচ্ছে কি পেলাম? এলসিএম। আমাকে বলেছে কি দেখো এখনো রিমাইন্ডার কত আছে? রিমাইন্ডার আছে 8। এবার ভাবো যে তুমি তাহলে এটার সাথে যদি 8 তুমি যোগ করে দাও, কত আসে? 368 চলে এলো। আচ্ছা এই সংখ্যাটা কি 13 দিয়ে ডিভাইড হচ্ছে? এই সংখ্যাটা দেখো 13 দিয়ে ডিভাইড হচ্ছে না, কারণ 13 দুগুণে 26, 108 পড়ে থাকবে, যেটা 13-এর মাল্টিপলে নয়, তাই এটা 13 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। তাহলে এই সংখ্যাটাকে কি আমরা নিতে পারবো? পারবো না। তাহলে কি করব? আমরা নিশ্চয়ই কোনো একটা মাল্টিপলে আমায় দেখতে হবে। কার মাল্টিপল দেখব? আমরা কি 368-এর মাল্টিপল দেখব? না। কেন? তুমি বলবে যে হতেই তো পারে স্যার 368-এর মাল্টিপল যেটা 13 দ্বারা ভাগ যাবে সেটা উত্তর। কিন্তু খেয়াল করে দেখো, যখন তুমি 368-এর মাল্টিপল নিচ্ছ তোমার যে রিমাইন্ডার সেও কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। অর্থাৎ 368-কে যদি ডাবল করো তোমার 360-এর ডাবল তো হচ্ছেই, প্লাস 8-এরও ডাবল হচ্ছে, তাই এখানে রিমাইন্ডার তোমাকে 8ই রাখতে হবে। তাহলে অ্যাকচুয়ালি যে সংখ্যাটার আমরা খোঁজ করছি সেই সংখ্যাটা কি? নাম্বারটা কোনটা? নাম্বারটা হয়ে যাবে 360-র মাল্টিপল, অর্থাৎ 360-কে লিখতে পারি 360-র মাল্টিপল, তার সাথে আমায় 8 যোগ করতে হবে, সেটাই হবে সংখ্যা যেটা আমার 13 দিয়ে ডিভাইড যায়।
তাহলে কে এর ভ্যালু 1 বসিয়ে আমরা দেখেছি, সেটা আমাদের হচ্ছে না। তাহলে কে এর ভ্যালুটা আমরা কি করছি, কে এর ভ্যালুটা 2 নিয়ে নিচ্ছি। তাহলে দেখো 360 ইন্টু 2 করলে কত পাও 720, তার সাথে 8 যোগ করলে কত পাবে 728 পেয়ে গেলে। 728কে তুমি 13 দিয়ে ভাগ করে দেখো, 13 5 65, পড়ে থাকে হচ্ছে 7 আর 8, তার মানে এটা ভাগ আমার 13 দিয়ে যাচ্ছে। তাহলে যে সংখ্যাটা আমাদের চাইছিলাম সেই সংখ্যাটা কি 728। যদি এটা অপশানে দিয়ে দিত তাহলে আমরা অপশান চেক করে উত্তর করতে পারতাম, কিন্তু যেহেতু এটা অপশানে নেই আমাদের জানতে চেয়েছে এদের ডিজিটগুলো যোগফল কত। তাহলে এদের ডিজিটের যোগফল কত হবে, 7-এর সাথে 2 যোগ, 2-এর সাথে 8 যোগ, 7 আর 2 কত হয় 9, 9-এর সাথে 8 যোগ করলে কত হয় 17। তাহলে 7 + 2 + 8 আমাদের উত্তর কত আসছে 17, অপশন এ। ক্লিয়ার করা গেল? এটা একটা নাম্বার সিস্টেম চ্যাপ্টারের অঙ্ক, এরম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসছে। আগের যে অঙ্কটা দিয়েছিলাম এই অঙ্কও কিন্তু এসএসসিতে আসা অঙ্ক, এসএসসির প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। আমি কিন্তু কোনো রকম অপশান বানাইনি বা চেঞ্জ করিনি, তোমরা নিজেরাই খেয়াল করে দেখবে অপশান কিন্তু এসএসসি থেকেই এটা দিয়েছে। কেন? কারণ যাতে তুমি সহজে এটা করতে পারো। তাই আমাদের এই স্মার্টনেসগুলোও কিন্তু থাকতে হবে যে অঙ্ক দেখেই আমরা ঝাঁপিয়ে পড়বো না অঙ্ক কষাতে, সেটা কত সহজে অপশান দিয়েও করা যায় সেটাকেও কিন্তু আমাদের জেনে রাখতে হবে, রাইট? তাহলে আশা করি দুটো অঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হলো। এলসিএম করলাম, এলসিএম করে সেটাকে কি করলাম মাল্টিপ্লাই করলাম। কেন? কারণ হচ্ছে নাম্বারটা আমাদের কাছে এটা, এই নাম্বারে কে এর ভ্যালু যখন 1 বসিয়েছিলাম তখন এটা পেয়েছিলাম, পেয়ে আমাদের দেখছি 13 দিয়ে ডিভাইড হচ্ছে না, তাই ওই নাম্বারটাকে আমরা নিতে পারবো না। নিলাম কোনটা পরেরটাকে, তাই আমাদের উত্তর 17 চলে এলো। তুমি বলবে যে আচ্ছা আরও কি কে এর ভ্যালু নিতে পারবো না? নিতে ডেফিনেটলি পারবো, কিন্তু তোমাকে এই শব্দটা বলে দিয়েছে কি না লিস্ট নাম্বার, মানে এর থেকে তুমি যদি আরো বড় করো কে এর ভ্যালু 4 বা 5 কিছু যদি নাও সেটা কি হবে নিশ্চয়ই আর লিস্ট থাকছে না, সেটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা কে এর ভ্যালু আর বেশি নেব না, রাইট? ওকে, চলো 3 নম্বর অঙ্ক। আচ্ছা কি বলেছে, এ রিডাকশন ইন 12.5% ইন দ্য প্রাইস অফ অ্যান আইটেম। তাহলে কি হচ্ছে, কোনো একটা আইটেমের দাম তুমি কি করেছো 12.5% কমিয়ে দিয়েছো। দেওয়াতে কি হয়েছে যে একজন পার্সন 280 টাকার মধ্যে 2.5 কেজি জিনিস কি হচ্ছে না বেশি পাচ্ছে। তাহলে কোয়েশ্চেনটা ভালো করে দেখো যে যখন তোমাকে 12.5% দাম তোমার কমে যাচ্ছে, তাতে একজন পার্সন 280 টাকা খরচা করে আগে যে জিনিসটা পেত তার থেকে এখন 2.5 কেজি জিনিস কি হচ্ছে না বেশি পাচ্ছে। তাহলে জানতে চেয়েছে যে দাম কমার পরে জিনিসটার দাম কত হচ্ছে, দাম কমার পরে জিনিসটার ভ্যালু কত হচ্ছে। ঠিকই, তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখো তুমি যেটা করছিলে যে 12.5%, রাইট? 12.5%কে আমরা কি লিখতে পারি, ডাইরেক্টলি আমরা 1/8 লিখতে পারি। যাদের এটা জানা নেই তারা কিভাবে করবে, প্রথমে এটাকে অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে চলে যাও বা ইমপ্রপার ফ্র্যাকশনে। কত হয় 12 দুগুণে 24 আর একে 25/2 হয়ে যায়, পার্সেন্টেজ আছে তাই তলায় কি হয়ে যাবে একটা এক্সট্রা 100 দিয়ে গুণ হলো। তাহলে 25কে তুমি এটা দিয়ে কাটাকুটি করো, 25 4 100 পড়ে থাকে কত 1/8। তার মানে 1/8 কি হচ্ছে প্রাইস ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ কি 1/8 প্রাইস ডিক্রিজ হওয়া মানে যেটার অরিজিনাল প্রাইস 8 টাকা ছিল সেটার কারেন্ট প্রাইস 7 টাকা হবে কি না, কারণ 1 টাকা কমে যাচ্ছে। তাহলে অরিজিনাল প্রাইস যেটা 8 টাকা সেটারই কারেন্ট প্রাইস এখন 7 টাকা হলো। আচ্ছা এবার ভাবো এই যে তুমি যেটা পেলে 8 আর 7 এটা কি পেলে, এটা তুমি প্রাইস রেশিও পেলে, মানে দামের রেশিও পেলে, যে 8:7 যেটা পেলে অরিজিনাল আর এটা পেলে হচ্ছে কারেন্ট। এবার ভাবো যদি দাম কমে তাহলে জিনিস তুমি বেশি পাবে না কম পাবে, জিনিস বেশি পাবে। তার মানে যদি আমরা এখান থেকে কোয়ান্টিটি রেশিও বার করি, কোয়ান্টিটি রেশিও বলতে প্রাইস যদি বাড়ে জিনিস কম পাবে, জিনিস প্রাইস যদি কমে জিনিস বেশি পাবে। তার মানে প্রাইস রেশিওর সাথে কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাচ্ছে ইনভার্স হয়ে যাচ্ছে। ইনভার্স হওয়া মানে এই রেশিওটাই আমি বলতে পারি 7:8 হয়ে গেল। কোনো অসুবিধা নেই আশা করি, কারণ যত বেশি টাকা তুমি জিনিসের দাম হবে জিনিস তুমি একটা ফিক্সড দামের মধ্যে কম জিনিস পাবে, তাই জন্য সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। তাই জন্য আমরা প্রাইস রেশিও 8:7 ছিল,
কোয়ান্টিটি রেশিও কত পেলাম 7:8 পেয়ে গেলাম। দেখো কোয়ান্টিটি রেশিও ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা পেলাম 1 ইউনিট। এই 1 ইউনিটটাই কি বলেছে 2.5 কেজি মোর বলেছে, তো তাহলে এই 1 ইউনিটটার ভ্যালুটাই আমি কত বলতে পারি 2.5 কেজি বলতে পারি। এবার দেখো তুমি রিডিউস, তোমায় জানতে চেয়েছে হচ্ছে রিডিউস প্রাইস, তাহলে রিডিউস প্রাইস যদি জানতে চায় মানে এই কারেন্ট এইটার জায়গাটা আমায় জানতে চেয়েছে, তার মানে তুমি কারেন্ট টাইমে কতগুলো জিনিস পাচ্ছিলে 8 ইউনিট জিনিস পাচ্ছিলে, রাইট। 1 ইউনিটের ভ্যালু যদি 2.5 কেজি হয় তুমি 8 ইউনিট জিনিস কারেন্টলি পাচ্ছিলে, তাহলে 8 ইউনিটের ভ্যালুটা কত হবে 8 ইউনিটের ভ্যালুটা 8 ইন্টু 2.5 হয়ে গেল, কত হয়ে যাবে সেটা 8 দুগুণে 16 আর 4-এ 20 হয়ে গেল, মানে 20 কেজি জিনিস তুমি এখন পাচ্ছ, রাইট। এই 20 কেজি জিনিসটা যে এখন পাচ্ছ তার জন্য তুমি কত দাম খরচা করেছো, তার জন্য খরচা করেছো হচ্ছে 280 টাকা। তাহলে 20 কেজি জিনিসের যদি দাম তুমি 280 টাকা খরচা করো তাহলে 1 কেজি জিনিসের দাম কত হবে 20 কেজির দাম তোমার কত পড়ছে 280 টাকা। তাহলে 1 কেজি জিনিসের দাম কত হবে 280 ডিভাইডেড বাই কত করে দিলে ডিভাইডেড বাই 20 করে দিলে, তাহলে করলে কত পাবে 14। তাহলে এই 14 রুপিস পার কেজি এটাই হয়ে যাচ্ছে তোমার কারেন্ট প্রাইসের দাম, অর্থাৎ রিডিউস প্রাইসের দাম। যদি আমায় এখন কেউ প্রশ্ন করে যে আচ্ছা যে আমি যদি অরিজিনাল যে প্রাইসটা ছিল সেটা যদি জানতে চাই, দেখো খুব সোজা, আমাদের কারেন্ট আর অরিজিনালের রেশিও কত আছে, রেশিও আছে 8:7। তাহলে যদি 7-এর ভ্যালুটাই যদি 14 হয়, 7টা কি কারেন্ট প্রাইস, সেটাই আমরা বার করেছি কত 14 টাকা, তাহলে অরিজিনাল প্রাইসটা কত হতে পারে 8কে 2 দিয়ে গুণ করে দিতে পারলে তাহলে কত হয়ে যাচ্ছে 16 টাকা হয়ে যাবে, সেটা কোনটা হবে সেটা হচ্ছে অরিজিনাল প্রাইস। ঠিক আছে, এবার তোমার যদি মনে হয় যে তুমি অঙ্কটা ঠিক করেছো কিনা খেয়াল করে দেখো 280 টাকা ডিভাইডেড বাই 16 টাকা করে দাও, তাহলে কত পাবে 280 ডিভাইডেড বাই 16 করলে 16 একে 16 120 পড়ে থাকে, মানে 16 7 112, মানে 17.5 কেজি তুমি পেতে আগে। এখন দাম কত হয়ে গেছে, এখন দাম তুমি দেখো কত পেয়েছো টোটাল 20 কেজি পাচ্ছ, যার ডিফারেন্সটা কত 2.5 কেজি, তার মানে তোমার অঙ্ক তোমার ঠিক আছে। এটা জাস্ট একটা ব্যাক ক্যালকুলেশনে তোমার নিজের দেখে নেওয়ার জন্য করা। আশা করি ক্লিয়ার হয়েছে, কারুর কোনো অসুবিধা অসুবিধা আছে বলো কোনখানটা, বলো বলো। এই জিনিসটা দেখো এখানে কি আছে 8:7, এটা কি আগের প্রাইস ছিল 8, এখনের প্রাইস হয়েছে 7। এবার কোয়ান্টিটি রেশিও মানে কি তুমি যখন দাম বেশি দিচ্ছ, তাহলে দাম বেশি দিচ্ছ মানে সেই জিনিসটার কি হবে, তুমি যদি প্রাইস বেড়ে যায়, ভাবো না তুমি 10 টাকা নিয়ে বাজারে গেছো, আগে যে জিনিসটার দাম 1 টাকা ছিল এখন 2 টাকা হয়ে গেছে, তাহলে 2 টাকা যদি এখন হয়ে যায় তাহলে তুমি কি আগের চেয়ে বেশি জিনিস পাবে না কম জিনিস পাবে, কম পাবে। তাই জন্যই কি হয়েছে দাম যখন কমেছে জিনিস তখন বেড়েছে, মানে একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আগে যেটা 8:7 ছিল সেটা হচ্ছে প্রাইস রেশিও, কোয়ান্টিটি রেশিওটা কি হয়ে গেল 7:8 হয়ে গেল। তাহলে এবার ডিফারেন্সটা কত কোয়ান্টিটির 1, এবার 1-এর ভ্যালুটাই কত 2.5 কেজি, তাহলে 1-এর ভ্যালুটা যদি 2.5 কেজি হয় তাহলে তুমি এখন কত ইউনিট পেয়েছো 8 ইউনিট পেয়েছো, তাহলে 8 ইউনিট মানেই কত 20 কেজি, তার মানে এখন 280 টাকায় তুমি 20 কেজি এক্সট্রা পেতে, তাহলে সেটার একটার ভ্যালু কত 14 টাকা পেয়ে গেলে, সেটাই আমার কি রিডিউস প্রাইস। যদি তোমাকে এখানে বলে দিত ধরো তুমি ডাইরেক্টলি করতে চাইছো অরিজিনাল প্রাইস, কি করতে প্রথমে পেয়েছো কত অরিজিনালি 7 ইউনিট পেয়েছো, তুমি 7কে এটা দিয়ে গুণ করে দিতে পারতে, যেটা আসতো 280 বাই সেটা করলেও তোমার উত্তর এখানে চলে আসতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমরা পরের কোশ্চেনের দিকে গেলাম, আশা করি সবার ক্লিয়ার। চলো কি বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশনস কত আছে এ অ্যান্ড বি 200 কিলোমিটার, তাহলে এ এখানে ধরে নিলাম আর বি এরম একটা জায়গায় ধরে নিলাম, দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত বলে দিয়েছে 200 কিলোমিটার। এবার বলেছে এ ট্রেন রানস ফ্রম এ টু বি, তাহলে একটা ট্রেন কি হচ্ছে এভাবে যাচ্ছে আর আরেকটা ট্রেন কি আসছে এদিক থেকে এদিকে আসছে। প্রথম ট্রেনের কি বলে দিচ্ছে স্পিডটা বলে দিচ্ছে যেটা হচ্ছে কত 75, তাহলে প্রথম ট্রেনের স্পিডটা হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় যে ট্রেনটা আছে তার স্পিডটা কত 85 কিলোমিটার পার আওয়ার, এটা আমাকে বলে দিচ্ছে। এবার দেখো তোমাকে জানতে চাইছে যে হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন টু ট্রেনস 3 মিনিটস বিফোর দে মিট, তার মানে ভাবো তো
যে যখন দুটো ট্রেন এখানে কোথাও একটা মিট করছে, নিশ্চয়ই মিট করবে কোনো একটা জায়গায়, দুদিক থেকে দুজন আসছে, বলছে যে 3 মিনিট আগে, অর্থাৎ 3 মিনিট আগে সে ধরে নিলাম এখানে ছিল এই ট্রেনটা, আর বি ট্রেনটাও এখানে ছিল, তাহলে এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত সেটাই তোমায় কোয়েশ্চেনে জানতে চেয়েছে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার ভাবো যে যখন দুটো ট্রেন একে অপরের দিকে আসছে, দুটো ট্রেন একে অপরের দিকে আসছে, তখন টোটাল ডিস্টেন্সটা কত হয়ে যাবে, মানে টোটাল স্পিড যেটা, রিলেটিভ স্পিড যেটা, কারণ এও 75-এ এগিয়ে আসছে, এও 85-তে এগিয়ে আসছে, তাহলে দুজনের টোটাল যেটা সেটাই তাদের কি হয়ে যাবে, রিলেটিভ স্পিড। অর্থাৎ রিলেটিভ স্পিড এখানে কত হবে, 85 আর 75, এই দুটোকে আমি জুড়ে দিলাম, জুড়ে দিলে কত হয়, 90 এর সাথে 160 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে তার কি স্পিড, রিলেটিভ স্পিড, যে স্পিডে তারা একে অপরের দিকে আসছে। এবার ভাবো 3 মিনিটে তারা যে পথ অতিক্রম করবে, অর্থাৎ কোনো একটা পয়েন্টে মিট করছে, তার 3 মিনিট আগে এ এদিকে আছে, তার 3 মিনিট আগে এ এদিকে আছে, তাহলে 3 মিনিট বাদেই তো তারা নিশ্চয়ই এখানে মিট করে যেত, তাহলে এই যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে তাদের 3 মিনিটের ডিস্টেন্স, রাইট? মানে এই স্পিড নিয়ে তারা 3 মিনিটে যতটা পথ অতিক্রম করবে সেটাই হবে হচ্ছে তার ফাইনাল অ্যান্সার। তাহলে দেখো 160 কিলোমিটার কি হচ্ছে 1 ঘন্টায় যায়, তাহলে 3 মিনিটে যেতে গেলে কি করতে হবে, আমায় 3কে ঘন্টায় পরিণত করে নিতে হবে, তাহলে 3 মিনিটকে ঘন্টায় পরিণত করলে 3 দিয়ে কাটলে এখানে কত হয় 20, 20 দিয়ে এটাকে কাটলে কত হয় 8, তাহলে 8 কিলোমিটার দূরে থাকবে। দুটো ট্রেনের মধ্যে ডিস্টেন্স কত হয়ে যাবে, দুটো ট্রেনের মধ্যে ডিস্টেন্স হবে 8 কিলোমিটার। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আশা করি নেই। চলো পরের অঙ্কের দিকে যাচ্ছি। দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে অ্যাভারেজ টপিকের ওপর, এই টপিকের ওপর কোয়েশ্চেন্স পরীক্ষায় কিন্তু আসবেই। কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 10 অড নাম্বার। আমরা জেনারেলি কি জানি, ফার্স্ট 10 অড নাম্বার বলতে কি বোঝায়, 1, 3, 5 এরমভাবে ডট 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 করে চলতে থাকবে। এবং জানতে চাইছে ফার্স্ট 15 ইভেন নাম্বার, মানে কোথা থেকে শুরু হবে, 2, 4, 6 ডট 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 করে চলতে থাকলো। তাহলে দেখো ফার্স্ট 10 অড নাম্বার, তার অ্যাভারেজটা আমায় বার করতে হবে। আচ্ছা যদি আমি জিজ্ঞেস করি ফার্স্ট 10 যে অড নাম্বার আছে, ফার্স্ট 10 ছেড়ে দাও, এখানে দেখো 3টে অড নাম্বার আছে, তাহলে 3টে অড নাম্বার, এদের আমাদের সাম বের করার ফর্মুলা কি ছিল, সাম বের করার ফর্মুলা ছিল যতগুলো নাম্বার থাকবে তার স্কোয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে সবকটা অড নাম্বারের যোগফল, তাই তো? যোগফল বার করার সূত্রটা হচ্ছে কি n স্কোয়ার, ঠিক আছে? এবার আমাদের জানতে চেয়েছে অ্যাভারেজ, তাহলে টোটাল যেটা সাম, সামকে যদি সেটা সেই নাম্বার দিয়ে ভাগ করে দিই সেটাই আমার অ্যাভারেজ বেরিয়ে যাবে, যেটাকে আমরা লিখতে পারি কত, n লিখতে পারি। অর্থাৎ n এর ভ্যালু এখানে কত আছে, 10খানা নাম্বার বলেছে, তাই জন্য এখানে 10 করে দিলাম আমরা n এর ভ্যালু। এবার সেকেন্ডটায় চলে এসো, সেকেন্ডটায় কি আছে, সবকটা আমার ইভেন নাম্বার আছে, তাহলে ইভেন নাম্বারের যদি আমরা সাম বের করতাম তার ফর্মুলাটা কি ছিল, n ইন্টু n প্লাস 1, এটা ছিল হচ্ছে ইভেন নাম্বার বের করার সামের ফর্মুলা। আমাকে কি করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে, মানে n দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে n কেটে গেল, কত থাকছে, n প্লাস 1 পড়ে থাকছে। এটাই প্রথম 15টা যে নাম্বার তার অ্যাভারেজ এটা বেরোবে, তাহলে 15টা নাম্বার মানে n এর ভ্যালু 15, অর্থাৎ 15 প্লাস 1 কত হয়ে যায়, 16 হয়ে যায়। তাহলে 16কে যদি আমাদের 10 দিয়ে গুণ করি, কারণ সেটাই আমাকে জানতে চেয়েছে, যে কি জানতে চেয়েছে, যে প্রোডাক্ট অফ জানতে চেয়েছে, প্রোডাক্ট জানতে চেয়েছে, তাহলে প্রোডাক্ট কত হচ্ছে, 16কে 10 দিয়ে গুণ করলাম, পেয়ে গেলাম কত, 160, এটাই হচ্ছে প্রোডাক্ট। সেটা কত আছে এখানে, অপশান সি। ক্লিয়ার করা গেল? এগুলো কিন্তু প্রত্যেকটা এসএসসির PYQ থেকে তোলা, এবং এই টাইপের অঙ্ক কিন্তু একবার নয়, দুবার নয়, বহুবার রিপিট হয়েছে, তাই এই টাইপের ফর্মুলাগুলোকেও কিন্তু তোমাদের জেনে যাওয়া উচিত, নইলে কিন্তু পরীক্ষায় হয়তো সময় বেশি লেগে যাবে, কারণ সবকটাকে তো আর তুমি যোগ করবে না নিশ্চয়ই লিখে, তাহলে সেটাতে সময় বেশি লাগবে। চলো পরের অঙ্ক, অঙ্কটা হচ্ছে ইনস্টলমেন্টের অঙ্ক, ঠিক আছে? চলো দেখো কি কোয়েশ্চেনটা বলেছে। কোয়েশ্চেনটা বলেছে এটাই যে তুমি একটা সাম বড় করেছো, তুমি জানো না কত বড় করেছো, কিন্তু এটা জানো যে দুটো ইনস্টলমেন্টে তুমি জিনিসটাকে পে করেছো।
ইনস্টলমেন্টের কনসেপ্ট যারা জানে না তাদের জন্য আমি জাস্ট একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে, তুমি ভাবো যে আজকে তুমি একটা কোনো ইনস্টলমেন্ট নিয়েছো, কোনো একটা মোবাইল ফোন কিনেছো এই টাকা দিয়ে, রাইট? এবার তুমি তো এখনই তো পে করছো না মোবাইলটা, তাহলে তুমি পে করবে কখন? তুমি নিশ্চয়ই ধরো দুটো ইনস্টলমেন্ট বলতে ধরো 1 বছর বাদে একটা পে করছো, তুমি ধরে নাও আরও 1 বছর বাদে একটা পে করছো, তার মানে এটা তোমার দুটো ইনস্টলমেন্ট, রাইট? তুমি দিচ্ছ কত টাকা করে? 2420 টাকা করে। 2420 টাকা, এখানেও 2420 টাকা দিচ্ছ, দিয়ে তোমার ইনস্টলমেন্টের টাকাটা তুমি মিটিয়ে দিচ্ছ। তাহলে তুমি এখন আমায় বলবে যে স্যার আপনি এই দুটোকে যোগ করে দিন না, যোগ করে দিন, এখানে চলে আসবে 48 আর এখানে চলে আসবে 40, তাহলে 48 আর 40, এটাই তো স্যার আমার উত্তর হওয়ার কথা। দেখো এখানে একটা উত্তর রয়েও গেছে, তাহলে এটাই কি তোমার উত্তর হবে? এটা তোমার ভুল উত্তর হবে। কেন? তার কারণ হচ্ছে যে দেখো, যখন তুমি ইনস্টলমেন্ট একটা কোনো জিনিসের এই দিনে কিনেছো, ধরো 2000 আজকের যে ডেট, আজকে তুমি যখন এই জিনিসটা কিনেছো, আজ থেকে যখন তুমি 1 বছর বাদে জিনিসটা পে করছো, নিশ্চয়ই ওরা তোমাকে কিছু একটা ইন্টারেস্ট চাপাবে। সেই ইন্টারেস্টটা কত বলেছে দেখো, এখানে বলে দিয়েছে 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে হচ্ছে যে তুমি যখনই আজকে জিনিসটা কিনলে, আজ থেকে 1 বছর বাদে যখন তুমি টাকাটার কিছুটা পার্ট মেটাচ্ছ, মানে অলরেডি এটার অরিজিনাল প্রাইসের সাথে এই 1 বছরের যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট সেটাও এর ওপর চেপে গেছে অলরেডি। মানে জিনিসটা যদি, কথার কথা বলছি, যদি 4000 টাকায় কিনতে, নিশ্চয়ই তার উপর কিছু 10% ইন্টারেস্ট চাপতো। মানে 1 বছর বাদে তোমার অলরেডি ডিউটা 4000 নেই, ডিউটা কিন্তু বেড়ে গেছে টেকনিক্যালি, মানে আরো ধরো 10%-এ 400 টাকা বেড়ে গেছে। মানে এই দিনে দাঁড়িয়ে তোমার তখন ডিউ হয়ে যেত 4400 টাকা। তুমি বললে যে দেখুন এত টাকা তো একসাথে দিতে পারবো না, তাহলে একটা টাকা দিয়ে দিলে, 2420 টাকা দিয়ে দিলে, দেওয়ার পরেও তোমার কি কিছুটা টাকা পড়ে থাকছে, তুমি তো আবার 1 বছর বাদে মেটাবে, তাহলে ওই 1 বছরের জন্য যে টাকাটা পড়ে রইলো তার উপরও নিশ্চয়ই আবার একটা ইন্টারেস্ট চাপবে। চেপে যে টাকাটা ফাইনাল হবে, তুমি শেষবারে এই টাকাটা দিয়ে দিলে তোমার কি হচ্ছে, ডিউটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আশা করি আমরা ইনস্টলমেন্টের একটা বেসিক ধারণা দিতে পারলাম যে কেন এই দুটো যোগ করলেই শুধু উত্তর নয়, সেটা আশা করি বোঝাতে পারলাম। তাহলে এবার আমরা অঙ্কটাতে করব, কিভাবে করব? দেখো আমরা জানি যে 10% ইন্টারেস্ট বলেছে, 10%টাকে কিভাবে লিখতে পারি? 10/100 লিখতে পারি, বা সহজ ভাষায় 1/10 লিখতে পারি। তার মানে যে জিনিসটা তুমি 10 টাকায় কিনেছো, যে জিনিসটা তুমি 10 টাকায় কিনেছো, 1 বছর বাদে সেটাই এখন কত হয়ে গেছে? 11 টাকা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কি শিখেছিলাম? যখন সেকেন্ড ইয়ারে আবার সেই জিনিসটা চাপবে, তখন কি হয়ে যাবে? 10 স্কোয়ার হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে? 11 স্কোয়ার হয়ে যাবে। এটা আমরা শিখেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টে। তার মানে দেখো, প্রথমবারে এখানে 100 হয়ে গেল, এখানে 121 হয়ে গেল, তাহলে প্রথমবার তুমি 10 টাকা যদি ধার নিতে, তোমাকে 11 টাকা ইনস্টলমেন্টের বাবদ চোকাতে হতো। সেমভাবে যখন তুমি 100 টাকা ধার নিয়েছো, তার জন্য 2 বছর বাদে তোমাকে কত? 121 টাকা ইনস্টলমেন্ট হিসাবে দিতে হতো টোটাল। কিন্তু তুমি তো ইনস্টলমেন্ট দুবারে সেম দিয়েছো, তুমি তো আলাদা দাওনি। আমরা এখানে কি দেখছি? আমরা এখানে একবার দেখছি এটা 11 টাকা ইনস্টলমেন্ট, একবার দেখছি 121 টাকা ইনস্টলমেন্ট। আমাদের তো ইনস্টলমেন্ট তো আমরা আলাদা দিইনি, আমরা দিয়েছি সেম। তাই জন্য আমাদের এই দুটো সংখ্যাকে সেম করাটা দরকার। তাহলে কিভাবে সেম করছি? আমরা এটাকে 11 দিয়ে গুণ করছি, তার মানে এটাও আমার 11 দিয়ে গুণ হবে। তাহলে দেখো, প্রথমবারে কত টাকা? যদি 110 টাকা তুমি নিতে, তবে তোমাকে 121 টাকা দিতে হতো। সেকেন্ড বারেও 100 টাকা নিয়েছো, তার জন্য তোমাকে 121 টাকা দিতে হয়েছে। তাহলে 121 টাকাটা তোমার কি হলো? এখানে ফিক্স হয়ে গেল যে দুবারে তুমি 121 টাকা করেই ইনস্টলমেন্ট দিয়েছো। কিন্তু তুমি ধার কত নিয়েছিলে? দেখো, এখানের জন্য 110 টাকা ধার নিয়েছিলে, আর এখানের জন্য 100 টাকা, তার মানে টোটাল ধার নিয়েছিলে কত টাকা? 210 টাকা ধার নিয়েছিলে কিনা? কারণ টোটাল 121 টাকা করে তুমি দুবার ইনস্টলমেন্ট দিচ্ছ, কিন্তু তার জন্য ধারটা কি থাকছে? প্রথমবারে 110 টাকা ধারের জন্য তুমি 121 টাকা মিটিয়েছো, সেকেন্ড বারে 100 টাকা ধারের জন্য তুমি 121 টাকা মিটিয়েছো, রাইট? তাহলে 121 টাকা করেই তুমি ইনস্টলমেন্ট দিচ্ছ, কিন্তু তার জন্য তোমার অরিজিনাল যে ধারটা সেটা কত থাকছে? 210 টাকা। এখানে দেখো ইনস্টলমেন্টের ভ্যালুটা কত বলেছে? 2420, মানে 121কে যদি আমরা 20 দিয়ে গুণ করি,
তাহলে আমরা 2420 পাবো। তো তার মানে এটাকেও কি করব আমরা 20 দিয়ে গুণ করব, তাহলে 21 দুগুণে কত হয় 4200 হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার করা গেল? তাহলে আলটিমেটলি এই অঙ্কটা করার জন্য ইনস্টলমেন্ট কনসেপ্টটা জানাটা দরকারি। যারা যারা এই কনসেপ্টটা জানো না তাদের জন্য আমি হালকা ইলাবোরেট করে দিলাম, করে দিয়ে আমরা অঙ্কটাকে শেষ করলাম। রাইট, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে খুব ছোট অঙ্ক এবং খুব সোজা অঙ্ক। কি বলেছে যে জাস্ট এখানে একটা পাওয়ার দেওয়া আছে সবকটার, জানতে চেয়েছে এক্স এর ভ্যালু কি। যখনই এরকম টাইপের অঙ্ক আসবে আমাদের উচিত হচ্ছে সবকটার বেসকে সেম জায়গায় নিয়ে যাওয়া। প্রত্যেকটার বেস, এখানে একজন আছে 25, একজন আছে 5, একজন আছে 5, আরেকজন আছে 25। আমাদের টার্গেট হবে সবকটাকে সেম বেসে কনভার্ট করা। তাহলে সবার প্রথমে কি লিখতে পারি, লিখতে পারি এরকম যে 25টাকে লিখতে পারি 5 এর স্কোয়ার, তার মাথায় 3.8 আছে, ইনটু কি আছে এখানে 5 এর মাথায় 4.2, যেহেতু এটা 5 আছে তাই আমি চেঞ্জ করলাম না, ডিভাইড বাই কত আছে 5 এর মাথায় 6.4 আছে, আর এখানে আছে 25 এর মাথায় x, মানে বলতে পারি 5 এর স্কোয়ার তার মাথায় x। কোনো অসুবিধা নেই আশা করি এইটুকু লিখতে। এবার কি করছি আমরা, যখন পাওয়ার এরকম থাকে তখন কি হয় পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায়, অর্থাৎ দুটো পাওয়ার একে অপরের ডাবল হয়ে যাবে। 38কে 2 দিয়ে গুণ করলে কত পেতে 7.6। দেখো যখন গুণ থাকে বেস সেম, যদি মাঝখানে গুণ থাকে পাওয়ার কি হয়, পাওয়ার অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তাহলে তাই জন্য পাওয়ার দুটোকে কি করলাম অ্যাড করলাম। তারপরে কে আছে, তারপরে আছে হচ্ছে ডিভাইড আছে, তাহলে ডিভাইডের সময় কি হয় পাওয়ার মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস কত হবে 6.4। এটা পুরোটাই পাওয়ারে থাকবে, তার মানে 5 এর পাওয়ারে এই জিনিসটাকে আমি লিখতে পারি বাঁ দিকটা, এটাই সমান সমান লিখতে পারি কি 5 এর পাওয়ারে 2x, তাই তো লিখতে পারলাম। তাহলে দুটোরই বেস সেম, তাহলে পাওয়ারও সেম হতেই হবে। তাহলে কি হয়ে গেল, আমি জাস্ট এখান থেকে 5 গুণকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে কি করে দিলাম দুজনকে ইকুয়াল করে দিলাম। তাহলে প্রথমে কত আছে 7.6, তার সাথে 4 যোগ করলে কত হয় 7 আর 4 11, 11.8 হয়। তাহলে 11.8 থেকে যদি 6.4 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে 5.4 পড়ে থাকবে, সেটাই হয়ে যাবে 2x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু কত পড়ে থাকছে 2 দিয়ে ভাগ করে দিলাম, উত্তর কত এলো 2.7। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেনও তোমরা বহুবার করেছো, আমরাও প্র্যাকটিস করেছি অনেকবার। কি বলছে, এ কন্টেনার কন্টেন্স 40 লিটার অফ মিল্ক। কি বলেছে, ফ্রম দ্য কন্টেনার 4 লিটার অফ মিল্ক ইজ টেকেন আউট। তাহলে কি করলাম না 4 লিটারের একটা মিল্ক আমি তুলে নিচ্ছি, রিপ্লেসড বাই ওয়াটার, মানে আলটিমেটলি টোটাল অ্যামাউন্টের কোনো চেঞ্জ হলো না। তুমি কি করলে 4 লিটার মিল্ক তুলে নিলে, তারপরে অ্যাড করলে কাকে, জলকে তুমি অ্যাড করে দিলে সেই 4 লিটার। এবার কি করছো, এই প্রসেসটা তুমি আরও কি করছো দুবার রিপিট করছো। তাহলে জানতে চেয়েছে যে কন্টেনারে এখন মিল্ক কত আছে। দেখো ভালো করে যদি ভাবো তাহলে কোয়েশ্চেনটাই কি বলেছে যে 40 লিটার যখন মিল্ক ছিল সেখান থেকে যদি তুমি 4 লিটার মিল্ক তুলতে তাহলে তোমার কি হতো, তোমার পুরোটাই মিল্ক উঠতো। কিন্তু তারপরে যখন তুমি জল মিশিয়েছো তাহলে কি তখন যদি আবার 4 লিটার তোলো নিশ্চয়ই পুরোপুরি মিল্ক উঠবে না, তোমার মিল্কের সাথে একটু জলও উঠবে। কিন্তু তুমি রিপ্লেস যেহেতু জল দিয়ে করছো তাই মিল্কের অ্যামাউন্ট আর বাড়ছে না, জলটার অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়তে থাকছে আর মিল্কের অ্যামাউন্ট আস্তে আস্তে কমতে থাকছে। তাহলে ভেবে দেখো প্রথমে তোমার কাছে কি ছিল 40 লিটার ছিল, যার মধ্যে থেকে তুমি 4 লিটার তুলে নিয়েছো, তার মানে কত তুমি 1/10 অংশ তুলে নিচ্ছ কিনা, 1/10 অংশ মিল্ক তুমি তুলে নিচ্ছ। তার মানে যদি টোটাল মিল্ক 1 অংশ থাকে সেখান থেকে তুমি 1/10 অংশ যদি তুলে নাও তাহলে বলতে পারো 9/10 অংশ তোমার কি আছে মিল্ক এখন পড়ে আছে। তাহলে এভাবেই প্রসেসটাকে কবার রিপিট করেছো, 3 বার রিপিট করেছো। তার মানে 9/10 এখানে একবার, 9/10 এখানে একবার, 9/10 এখানে একবার, 3 বার রিপিট করেছো। তাই 3 বার 9/10 করে তুমি সেটাকে গুণ করে দিলে, কত চলে আসে 40 ইন্টু 9 9 81 আর 9 729 ডিভাইডেড বাই 10 এর কিউব করে কত পেয়ে যাচ্ছ 1000 পেয়ে যাচ্ছ এখানে।
তাহলে 40 দিয়ে যদি এটাকে কাটো কত পাবে, এখানে 25 পেয়ে গেলে। 25 দিয়ে যদি এটাকে ভাগ করি, দেখো তো 25টা হচ্ছে 30-এর থেকে একটু কম হবে, কারণ 25 3 750, 750-এর একটু নিচে হবে। তাহলে আমরা দেখব 30-এর কাছাকাছি কোন অপশানটা আছে, একটাই অপশান আছে, উত্তর মেরে দেবো, কারণ আমরা আর বাকি অপশানগুলো 30-এর বেশি আছে। তাহলে আমরা কি দেখছি, যদি 25 এখানে থাকে 30 দিয়ে গুণ করা মানে 750 চলে আসতো, তাহলে 750 চলে আসা মানে কি সেটা 30-এর সমান হতো, কিন্তু এটা তো 750-এর কম আছে, তাই জন্য আমরা কি করব, আমরা জিনিসটাকে জাস্ট ভাগ করে দিলাম, দেখলাম যে 30-এর কম অ্যান্সার কোনটা আছে, সেটা আমার উত্তর হয়ে গেল। ঠিক আছে, আমরা ভাগটার এক্স্যাক্ট করারও আমাদের প্রয়োজন নেই। তাহলে বোঝা গেল জিনিসটা খুব সহজ ছিল। চলো পরের কোশ্চেন যাই, 9 নম্বর কোশ্চেন। খুবই ভালো কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করো কোশ্চেনটাকে। সম্ভবত এটা কোনো একটা মেন্সে এসেছিল, 2024-এর মেন্স বোধহয়, আমি যদি খুব ভুল না হই। যাই হোক, দেখো, এ বোটম্যান রোজ টু এ প্লেস 30 কিলোমিটার ডিস্টেন্স। যে কোনো একটা জায়গার ডিস্টেন্সটা কত বলে দিয়েছে, 30 কিলোমিটার। তাহলে আমাদের ডিস্টেন্সটা কত বলে দিল, ডিস্টেন্সটা বলে দিল 30। তার সাথে কি বলেছে, টোটাল টাইম, মানে গেছে এবং গিয়ে আবার ফিরে এসছে, সেই টোটাল টাইমটা কত বলে দিয়েছে, সেটা বলেছে আমায় 14 ঘন্টা বলে দিয়েছে। বলছে হি ফাইন্ডস দ্যাট হি ক্যান রো 10 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম। মানে 10 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম বলতে কি বোঝায়, ডাউন স্ট্রিম বুঝি, যেখানে বোটের স্ট্রিম, বোটের স্পিড আর স্ট্রিম তোমাকে দুটো একসাথে যেদিকে থাকবে সেটাকে আমরা ডাউন স্ট্রিম বলছি। তাহলে ডাউন স্ট্রিমে 10 কিলোমিটার সেম টাইম অ্যাজ 4 কিলোমিটার এগেনস্ট দ্য স্ট্রিম। তার মানে একই টাইমে ডাউন স্ট্রিমে যেটা 10 কিলোমিটার যাচ্ছে, সেই একই টাইমে আপস্ট্রিমে কতটা যেতে পারছে, 4 কিলোমিটার যেতে পারছে। তাহলে কি করলাম আমরা, সঙ্গে সঙ্গে আমরা কি করব, রেশিওতে চলে যাব, যে ডাউন স্ট্রিম লিখলাম, তলায় লিখলাম আপস্ট্রিম লিখলাম। ডাউন স্ট্রিমে আমাকে যেটা যে টাইমে 10 কিলোমিটার যাচ্ছে, আপস্ট্রিমে সেই টাইমেই কত যাচ্ছে, 4 কিলোমিটার যাচ্ছে কিনা, কোনো অসুবিধা আছে এইটুকু? ডাউন স্ট্রিমে যে টাইমে 10 কিলোমিটার, আপস্ট্রিমে সেই টাইমেই কত যাচ্ছে, সেই টাইমেই যাচ্ছে 4 কিলোমিটার। তাহলে এবার দেখো, যদি এটাই আমাদের হয়, এটা কি ছিল, এটা ছিল আমাদের স্পিড রেশিও বলতে পারি কিনা, কারণ আমাদের এখানে টোটাল স্পিডের গল্পটা বলে দিয়েছে। স্পিড রেশিওই তো এটা, কারণ স্পিডটা বলেছে বা ডিস্টেন্স রেশিওটা বলেছে। তাহলে যদি আমাকে এখানে স্পিড রেশিও বলা থাকে, তাহলে টাইম রেশিও বার করতে গেলে আমরা কি করব, জাস্ট স্পিড রেশিওর উল্টো। কেন, কারণ জোরে যদি যাও তোমার সময় কম লাগবে, আস্তে আস্তে যদি যাও সময় বেশি লাগবে। তাহলে 10/4 উল্টে গেলে কি হয়ে যাবে, 4/10। এটা তোমার কি দাঁড়িয়ে গেল, এটা দাঁড়িয়ে গেল হচ্ছে তোমার টাইম রেশিও। এটাকে তুমি ছোট করে নাও, ছোট করলে কত থাকে, 2/5 থাকে। আশা করি কোনো অসুবিধা নেই, 2/5, এটা হচ্ছে তোমার টাইম রেশিও। এবার খেয়াল করে দেখো টোটাল জার্নিটা কত লেগেছে, টোটাল জার্নিটা তোমার তাহলে কত লাগলো, 2 ইউনিট আর 5 ইউনিট, মানে 7 ইউনিট টাইম লেগেছে। তাহলে 7 ইউনিটের ভ্যালুটাই তো তোমার কোয়েশ্চেনে 14 বলা আছে, কারণ 14টা হচ্ছে টোটাল জার্নি বলা আছে। তাহলে 7 ইউনিটের ভ্যালুটাই যদি 14 হয়, 1 ইউনিটের ভ্যালুটা কত হবে, 1 ইউনিটের ভ্যালুটা হয়ে যাবে 2, তাই তো? 1 ইউনিটের ভ্যালুটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 2 হয়, তুমি দেখো খেয়াল করে যে তুমি 1 ইউনিট 2 মানে টোটাল তোমার স্পিড কত ছিল, টোটাল স্পিড ছিল হচ্ছে ডাউন স্ট্রিমে আর আপস্ট্রিমে তোমার কি বার করে নিতে পারছো, 2/5। তার মানে ডাউন আপস্ট্রিম যেটা গেছে, আপস্ট্রিমে তোমার টাইম লেগেছে কতটা, তোমার টাইম লেগেছে হচ্ছে 5 × 2 10 বলতে পারো আপস্ট্রিমে। আর সেম ভাবে ডাউন স্ট্রিমে কত লেগেছে, 7 ইউনিটের ভ্যালুটা 14, 1 ইউনিটের ভ্যালু 2, তার মানে এটা 2 এর ভ্যালুটাই কার সমান, এটাই 2 এর ভ্যালুটাই 4 এর সমান। মানে হচ্ছে যে ডিস্টেন্সটা ডাউন স্ট্রিমে তুমি 4 ঘন্টায় যেতে, আপস্ট্রিমে সেটাই হচ্ছে এটাতে যেতে 10 ঘন্টায় যেতে। এবার দেখো তুমি এই যে 4 ঘন্টায় যাচ্ছ, এই 4 ঘন্টায় কতটা পথ যাচ্ছ, 30 কিলোমিটার যাচ্ছ, কারণ সেটাই তোমার টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স ডাউন স্ট্রিম বলতে আমরা কি বুঝি, x প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই বলতে কি বোঝালাম, যে ধরে নাও একটা হচ্ছে স্ট্রিম, একটা হচ্ছে বোট, তাহলে x প্লাস ওয়াই টোটালটা কত, টোটালটা হচ্ছে 30 কিলোমিটার, যেটা তুমি 4 ঘন্টায় যাচ্ছ। তাহলে তাদের মিলিত রিলেটিভ স্পিডটা কত আসে, 7.5 আসে কিনা, কি করে, 30 ÷ 4 করে দিলে সেটাই চলে এলো তোমার কি, x প্লাস ওয়াই এর ভ্যালু।
আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা কত, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা তুমি পেয়ে গেলে কি করে, জাস্ট যেটা 10 ঘন্টায় 30 কিলোমিটার গেছো, তার মানে এক্স মাইনাস ওয়াইটা কত লেগে গেল, 30/10 করে 3 পেয়ে গেলে, তাই তো? কারণ ডাউন স্ট্রিমে তুমি 4 ঘন্টায় গেছো 30, আবার আপস্ট্রিমে 10 ঘন্টায় গেছো সেম 30, তার মানে 4 ঘন্টায় যদি 30 যাও, এক্স প্লাস ওয়াই রিলেটিভ স্পিড 1 ঘন্টায় কত 7.5, এটা কত 3 পেয়ে গেলে আশা করি। এবার আমায় বার করতে দিয়েছে কাকে, বার করতে দিয়েছে স্ট্রিমের ভ্যালু, অর্থাৎ ওয়াইটাকে যদি আমরা স্ট্রিম ধরি তাহলে দেখো আমরা দুটোকে কি করলাম, বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে এক্স এক্স কেটে গেল, এটা প্লাস হয়ে গেল, মানে 2y এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি 7.5, আর 3 বিয়োগ করে কত পাচ্ছি 4.5, তাই তো? 4.5 কে কি লিখতে পারি, 4.5 কে 9/2 লিখতে পারি, তাহলে y এর ভ্যালুটা কি হবে, আরো হাফ দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ 9/4 আমার অ্যান্সার চলে এলো। ক্লিয়ার করতে পারলাম প্রত্যেককে? ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নাও। ডাউন স্টেপ তুমি যদি এখানে ছোট না করতে তাহলেও চলতো, কোনো অসুবিধা নেই, কারণ 10 আর 4 এর যোগফলটাই এখানে 14 আছে, তুমি ছোট না করলেও তোমার হয়ে যেত। তাহলে এই 14 ইউনিটের ভ্যালুটাই যদি 14 আসতো, তাহলে 4 ইউনিটের ভ্যালুটা ডাইরেক্টলি 4 চলে আসতো, 10 ইউনিটের ভ্যালুটা ডাইরেক্টলি 10 চলে আসতো, এটাও তুমি করতে পারতে। এখান থেকে কি পেলে তাহলে, ডাউন স্ট্রিমে 10 ঘন্টায় যাচ্ছে কত, 10 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 30 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে, সেটাই হয়ে যাচ্ছে তোমার ডাউন স্ট্রিমের এটার ভ্যালু। আপস্ট্রিমে কত, 4 ঘন্টায় 30 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে, সেটাই হচ্ছে তোমার আপস্ট্রিমের ভ্যালু। এই দুটোই হচ্ছে রিলেটিভ স্পিড, তাই রিলেটিভ স্পিডকে আমরা কি করলাম, জাস্ট মাইনাস করে দিলাম, আমাদের স্ট্রিমের উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 9 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। চলে আসি 10 নম্বর কোয়েশ্চেন। দেখো কি বলেছে, 7% হচ্ছে পার অ্যানাম, তাহলে 7% পার অ্যানাম যদি হয়, তার মানে কি, যদি 100 টাকা তুমি রাখতে, সেটা বছরের শেষে কত টাকা পেতে, 107 টাকা পেতে, কারণ 7% তোমায় ইন্টারেস্ট হিসাবে দেয়া হতো। এবার দেখো তুমি রেখেছিলে কত টাকা, তুমি রেখেছিলে 30,000 টাকা, তাহলে 30,000 টাকা যদি রেখে থাকো, সেটাই তোমার সুদ কত দেওয়া হয়েছে, সুদ দেওয়া হয়েছে 4,347 টাকা সুদ দিয়েছো, তার মানে এখন টাকাটা অ্যামাউন্ট কত দাঁড়াতো, 34,347 দাঁড়াতো কিনা, 34,347 দাঁড়াতো। এবার দেখো তোমাকে চেষ্টা করতে হবে যে এটাকে, এই সংখ্যাটাকে যেভাবে হোক 100-র মাল্টিপলে নিয়ে যাওয়ার, তার মানে দুটোকেই তুমি কি করো, 3 দিয়ে ভাগ করে দাও, বোথ সাইড 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাবে, এখানে পেয়ে গেলে তুমি হচ্ছে 10,000, এখানে 3 দিয়ে ভাগ করলে কত থাকে 11449, দেখো তো এটাই আসছে কিনা, 3 দিয়ে ভাগ করলে 1 14, আবার 4 12, এখান থেকে 9, এটাই চলে এলো। দেখো তো এই যে 10,000টা, এটাকে তুমি লিখতে পারতে 100-র স্কোয়ার হিসাবে লিখতে পারতে, সেম এটাকে লিখতে পারতে কি 107-এর স্কোয়ার। তোমাদের আশা করি আমি ক্লাসে শিখিয়েছি যে কিভাবে কোনো একটা জিনিসের স্কোয়ার করতে হয়। ইউনিট ডিজিট 7-এর স্কোয়ার 49, 107-এর সাথে 7 আরও যোগ করে দাও 114, তাহলে সেটাই হবে হচ্ছে এটার স্কোয়ার। তাহলে 100 স্কোয়ারটা কি হয়েছে, 100 স্কোয়ারটা কি দেখতে পাচ্ছ যে তুমি 107-এর স্কোয়ার হয়েছে, মাথায় যেটা থাকে সেটাকেই আমি কি ধরে নিই, টাইম ধরে নিই, তার মানে 100 স্কোয়ারটা 2 বছরে 107-এর স্কোয়ার হয়েছে, তার মানে জানতে চাওয়া হয়েছে যে এন এর ভ্যালুটা কত, তাহলে এন এর ভ্যালুটা ডাইরেক্টলি তুমি বলতে পারো কত, ডাইরেক্টলি 2, কারণ তোমার এখানে 100 আছে, 100 থেকে 107 হয়েছিল 1 বছরে, তাহলে 100-র স্কোয়ার করলে কি হবে, এটাও 107-এর স্কোয়ার হবে, সেটাই 2 বছরে, সেটাই দেখো এখানে করা হয়েছে। তাহলে আলটিমেটলি তোমার আনসার কত হলো, তোমার আনসার চলে এলো হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো যে 10টা কোয়েশ্চেন ছিল সেগুলোকে শেষ করলাম। আবার আমরা নেক্সট ক্লাসে আরও কিছু কোয়েশ্চেন আলোচনা করব, ততক্ষণ অল দ্য বেস্ট, টাটা, বাই বাই।